জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকাল। ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আশা প্রসিকিউশনের। বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল, মাদারীপুরে সড়ক অবরোধ। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ সমর্থকদের দুষছে পুলিশ। রাজধানীতে নিরাপত্তা জোরদার। গণহত্যার রায় ঘিরে নৈরাজ্য রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। বললেন, রাজনীতি ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী। প্রশাসনে পছন্দ মতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, অভিযোগ জামায়াতের। খুশি করা হচ্ছে একটি দলকে, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান 8 দলের। এবং নির্বাচন গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা চান সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলছেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। রাত পোহালে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় দেশের নজর এখন ট্রাইব্যুনালের দিকে। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কি সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহল। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনের পরিণতিও রায়ের দিনই স্পষ্ট হবে। প্রসিকিউশন নিশ্চিত করেছে, সোমবারের রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে সে বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জড়ো হন দলটির আইনজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তারা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান। সোমবার জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা। বাসে আগুন, ককটেল নিক্ষেপ, সড়ক অবরোধ, গ্রামীণ ব্যাংকে হাতবোমা হামলার ঘটনাও ঘটেছে। নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার মধ্যরাতে 5 যুবক দুটি মোটরসাইকেলে এসে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়ানো ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহে দুর্বৃত্তদের আগুনে পড়ল একটি কাভার্ড ভ্যান। নগরীর আকোয়া বাইপাস এলাকায় শনিবার রাতে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়।
শনিবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক। হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। এরপর দ্রুত বাস থেকে নেমে আসেন তিনি। ফেনী শহরের মুক্তবাজারে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরপর সে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমরা দেখছি যে দুর্বৃত্তকারীরা কারা এটা ফাইন্ড আউট করছি আমরা, কারণ এখানে অনেকগুলো ইস্যু থাকতে পারে। সেই ইস্যুগুলো আমরা সমস্ত ইস্যুগুলো দেখছি, যাচাই করছি। আমরা ওসিরে তাদেরকে শনাক্ত করে ধরে ফেলবো আশা করছি। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা, তবে প্রতিষ্ঠানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বগুড়ার শেরপুরেও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। রোববার সকালে ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের গোপালপুরে গাছের গুঁড়ি ফেলে ও গাড়ির টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় নাশকতাকারীরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মহাসড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করেছে। কুমিল্লায় টমছম ব্রিজ ও বাদুরতলা এলাকায় ব্যানার, লাঠি, গ্যাস লাইট ও মিছিলের সরঞ্জাম সহ 29 জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আরও 15 জনকে আটক করা হয়। নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। ব্যানার দিয়ে তারা মিছিল করে যে কোনো নাশকতা পরিকল্পনা করতেছিল। এই সময় আমরা সেখানে ট্র্যাক দিয়ে তাদেরকে ধাওয়া করে সঙ্গে সঙ্গে সেখানে গ্রেপ্তার করে তাদের মোটামুটি 29 জন গ্রেপ্তার করেছি আমরা। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিল বা মিছিল করার চেষ্টা করেছিল, আমরা প্রতিহত করে আমরা তাদের গ্রেপ্তার করে নিয়েছি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার। রায়কে ঘিরে দুষ্কৃতিকারীদের নাশকতা ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগের দিনে রাজধানীতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রাতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও যান চলাচল, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। এদিকে 24 ঘন্টায় নাশকতা সহ বিভিন্ন অভিযোগে 2 শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে সোমবার। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার রাতে হাজারীবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রোববার সকালে মগবাজারের ইস্কাটনে আরেকটি ককটেল ছোড়া হয়। এতে আহত হন একজন। আমরা এখানে আসছি পুরো ধোঁয়ায় অন্ধকার, মানুষজন এখানে ভিড় হয়ে গেছে। ককটেলের এখানে কিছু আলামত ছিল, ওই যে কিছু কাটা ছিল, এইগুলা ছিল। এদিকে রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচল। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানও চলে স্বাভাবিক নিয়মে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 10 নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে জড়িত 200-র বেশি মানুষকে আটক করা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে আমরা সব রকমের বিষয় মাথায় রেখেই এগুলো করেছি এবং জনগণের অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সহিংসতাকারীদের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স। যদি কেউ এরকম সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করে থাকে তবে তা আমরা আইনানুগভাবে দমন করব। এর বাইরেও যে কোনো নাশকতা এবং অপরাধ মোকাবেলায় নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। কাল ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশালে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সবাই নির্বাচনমুখী হয়েছে। নির্বাচন উৎসব মুখর করতে প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয়
তো এটা কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। স্টিকার ঠেকাতে অনেক তারা পুরোটা প্রস্তুত, ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিতেছে এবং নিচ্ছে। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবে না। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাশকতা রুখতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে জটিল সংকটে পড়েছে। একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নানা দাবিতে আন্দোলন কর্মসূচিতে অনিশ্চয়তা বাড়ছে ঘোষিত সময়ের ভোট নিয়ে। এসবের মধ্যেই বাড়ছে রাজনৈতিক দলের মতানৈক্য। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমানে দেশ জটিল সংকটে পড়েছে। একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে নির্বাচিত সরকার। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে। অরাজকতার রুখে দিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনে পছন্দমতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এতে একটি দলকে খুশি করা হচ্ছে বলে অভিযোগ জামায়াতের। সমমনা ৮ দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। ৫ দাবিতে অব্যাহত থাকবে ৮ দলের আন্দোলন। এই গণভোটের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ৮ দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি, তাই ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে সমমনা ৮ দল। সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে, এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে। প্রশাসনে পছন্দমতো রদবদল শুরু হয়েছে, যা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে মনে করে জামায়াত। একটি দলকে খুশি করার জন্য এই কাজগুলো হচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। পছন্দমতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই ১ সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। গণভোটে সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ৮ দলের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। সুলিখিতভাবে কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিকল্প না পেয়ে ৫ ব্যাংক একীকরণ, খাতকে সমৃদ্ধ করতে স্বচ্ছতা ও জবাবদিহির জোর গভর্নরের। অর্থনীতি ভালো অবস্থানে, কমে এসেছে মূল্যস্ফীতি, জানালেন অর্থ উপদেষ্টা।
জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। গ্রহণযোগ্য ও স্বচ্ছ ভোট আয়োজনে সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির দ্বিতীয় দিনের সংলাপে জোটে দলীয় প্রতীক, পেশি শক্তি ও প্রভাবমুক্ত ভোটের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জোট দাবি ওঠে ফ্যাসিবাদে সম্পৃক্তদের ভোটের বাইরে রাখার। রোববার সংলাপের দ্বিতীয় দিন সকাল ও বিকালে দুই পর্বে 12টি দলকে ডাকে নির্বাচন কমিশন। সকালে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। নির্ধারিত আসনে বসতে গিয়েই বাগড়া বাঁধে ইসলামী ঐক্যজোট দলের দুই দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে অন্য গ্রুপকে বের করে দেন ইসি সচিব। পরে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে কথা বলেন দলটির মহাসচিব। সব আসনে না ভোটের বিধান যুক্ত করা, জোটে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাদ দেওয়া সহ তুলে ধরেন দাবি দেওয়া। একই মতামত দেন বেশিরভাগ দলের প্রতিনিধিরা। সংলাপের মাধ্যমে বাংলাদেশ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের পথ সুগম হবে। অনেক সংলাপে আমরা আশ্বস্ত হয়েছি যে একটি সুস্থ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষতা প্রত্যাশা করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরব উপস্থিতি এবং নিরপেক্ষতা সেটা যেন শক্তভাবে আপনারা ধরে রাখেন এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান হয়। পরে পেশি শক্তির অপব্যবহার, অপপ্রচারকারী এবং নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা দায়িত্ব অবহেলা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনাররা। আমাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ করেছি। সেইভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে। ঘোষণাপত্রে সবাইকে ঘোষণা দিতে হচ্ছে যে যার যার ভোটের গোপনীয়তা সে রক্ষা করবে। এর আগে সূচনা বক্তব্যে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিএসি। সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়, জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব। বিকেলে কৃষক, শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 6টি দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া আব্দুলের মরদেহ কবর থেকে তুলে তার পরিবারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে শহীদের তালিকায় তার নাম ওঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 2 জন সাক্ষ্য দেন। এদিন রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি বিরোধী অভিযানের নামে 9 জনকে গুলি করে হত্যার ঘটনায় 22 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এদিন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও 22 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সময় সংবাদে আরও থাকছে। থামছে না অবৈধভাবে সাগরপথে ইউরোপ যাত্রা। লিবিয়া উপকূলে নৌকা ডুবে আরও 4 বাংলাদেশের প্রাণহানি, ছিলেন 26 অভিবাসন প্রত্যাশী। গণকবরের জুলাই শহীদদের পরিচয় শনাক্তে 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল দেশে আসবে। আর তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে 7 ডিসেম্বর সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে। 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7 ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে, এখানেই টেন্ট স্থাপন করে এই কাজ শুরু হবে। জাতীয় এবং আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে ফরেনসিক করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। বিকল্প না পেয়ে বাধ্য হয়ে 5 ব্যাংকে একীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনবে।
আগামীতে ব্যাংকিং খাতকে সমৃদ্ধশালী ও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই বলেও মনে করেন গভর্নর। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে, কমে এসেছে মূল্যস্ফীতি। আওয়ামী লীগ আমলে লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে ইসলামী, এক্সিম, ইউনিয়ন, আল আরফা সহ প্রায় 14টি দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে বাংলাদেশ ব্যাংক। তবুও বেশ কিছু ব্যাংকের দুর্বলতা দূর করা সম্ভব হয়নি, ফলে বাধ্য হয়েই একীকরণের পথে হেঁটেছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে গভর্নর বলেন, ব্যাংকিং খাত সমৃদ্ধশালী ও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই। Under liquidation, the plundering was to such an extent that it was not 50%, it was 97%, 98%. So we had to do the unpleasant, but what we believe the right thing to do. বিগত সরকারের আমলে ব্যাংক লোপাটের কারণে পুরো খাতই দুর্দশার মধ্য দিয়ে গেছে। এজন্য পুরো ব্যাংকিং কাঠামোয় শক্তিশালী পরিচালনা পর্ষদ ও সুশাসন ফেরানোর উপর জোর দেন গভর্নর। We have to keep those in mind, and the best way to deliver on those in good governance, good accounting, good reporting, and on our part as a regulator, I would say we need to good regulatory system in place. এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, কমে এসেছে সার্বিক মূল্যস্ফীতিও। ইকোনমি তো মোটামুটি একেবারে ধ্বংস হয়ে যায়নি, ধ্বংসটা আরো বেটার হয়েছে। আমরা যেটা কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, আমরা যদি না নিতাম দায়িত্ব, ক্ষমতা তো নেই দায়িত্ব না নিলে কিন্তু দেশটা কি অবস্থায় যেত আপনারা সহজে অনুমান করতে পারবেন না। আমরা চেষ্টা করছি, ডেফিনেটলি একদম পারফেক্ট কিছু করতে পারিনি, আমরা চেষ্টা করছি এটাকে এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, নেক্সট গভর্নমেন্ট এটা এসে করবে। দেশের রিজার্ভ, রেমিটেন্স, রফতানি বেড়েছে এবং এই অগ্রগতির স্বীকৃতি IMF দিয়েছে বলেও দাবি উপদেষ্টার। রিজার্ভ বেড়েছে, ইভেন এক্সপোর্টও বাড়ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রেলওয়ের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের 358 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগ সংস্থাটির সাবেক ডিজি শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির উপ সহকারী পরিচালক হাবিবুর রহমান এই মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, পণ্য পরিবহন বাড়ানোর লক্ষ্যে 2023 সালে 358 কোটি টাকায় 125টি লাগেজ ভ্যান কিনেছিল রেলওয়ে। তবে যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এগুলো এখন প্রায় অচল অবস্থায় পড়ে আছে। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও লক্ষ্য অনুযায়ী আয় বাড়েনি, বরং কমেছে। লাগেজ ভ্যানগুলো মূলত পণ্য, লাগেজ ও দ্রুত নষ্ট হয় এমন দ্রব্য পরিবহনের জন্য কেনা হয়েছিল। রাজধানী গুলশানের ইউথ ক্লাব মাঠে অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্থাপিত ক্যাফে ও লাইব্রেরি সহ বিভিন্ন স্থাপনা সিলগালা করেছে রাজুক। সকালে রাজুকের একটি দল এই অভিযান পরিচালনা করে। তারা জানান, পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা ছিল, কিন্তু ইউথ ক্লাব কর্তৃপক্ষ সেখানে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে। একই সঙ্গে পার্কটিতে বেশ কিছু অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়েই পার্কটি পরিচালনা করা হচ্ছে। পদোন্নতি সহ 4 দফা দাবিতে ময়মনসিংহ ও যশোরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ সহ 8টি সরকারি কলেজের 151 জন প্রভাষক একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করছেন। এ সময় বিভাগীয় পদোন্নতি কমিটির সভা সম্পন্ন করা 32 থেকে 37তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের পদোন্নতি সহ 4 দফা বাস্তবায়নের দাবি জানান তারা। তাদের অভিযোগ, বিভিন্ন ক্যাডারে নিয়মিত পদোন্নতি হচ্ছে, তবে সব শর্ত পূরণ করেও একজন প্রভাষক পদোন্নতি পাচ্ছেন না। একই দাবিতে যশোরেও কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। জানাবো দেশের বাইরের খবর। উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে যেতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। বৃহস্পতিবার লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীবাহী 2টি নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন। দ্বিতীয় নৌকায় মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন ছিলেন বলে জানা গেছে। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে ঝুঁকি জেনেও অবৈধভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন বহু মানুষ। সেই তালিকায় বাংলাদেশিদের নাম সামনের সারিতে।
লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকা দুটিতে বাংলাদেশ, সুদান, মিশরের নাগরিক সহ 95 জন ছিলেন। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন, যাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় নৌকায় মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন ছিলেন বলে জানা যায়। স্থানীয় উপকূলরক্ষী বাহিনী ও রেড ক্রিসেন্টের যৌথ তৎপরতায় 91 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়া উপকূলে অবস্থিত অবসর তেল ক্ষেত্র আল বুরির কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে 42 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দারিদ্র্য, সংঘাত ও অনিশ্চয়তা থেকে পালিয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। হরমুজ প্রণালী থেকে একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ট্যাঙ্কারটি আইন লঙ্ঘন করে উচ্চ সালফারযুক্ত জ্বালানি বহন করছিল। আজনান বন্দর ছাড়ার পর 3টি ছোট নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ট্যাঙ্কারটি হঠাৎ দিক পরিবর্তন করে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামোব্রি। ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্পেন। শতভাগ জয়ের ধরে রেখেছে স্প্যানিশরা। এদিন জর্জিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। পরবর্তী ম্যাচে তুরস্ককে হারালেই সরাসরি 2026 বিশ্বকাপের টিকিট কাটবে স্পেন। বিশ্বকাপের মূল পর্ব এখনও নিশ্চিত না হলেও সুইজারল্যান্ড আছে দারুণ ছন্দে। সুইডেনকে তারা হারিয়েছে 4-1 গোলের ব্যবধানে। ইউরোপের অন্যতম পরিপূর্ণ দল বলতে হবে স্পেনকে। লুই দে লা ফুয়েন্তের অধীনে জিতেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের রেসেও দুর্দান্ত লা রোজারা। এখন পর্যন্ত খেলা 5 ম্যাচে ধরে রেখেছে জয়ের ধারা। স্পেন গোলের খাতা খোলে 10 মিনিটে পেনাল্টি থেকে ওয়েটজাবার করেন প্রথম গোল। 22 মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্দি। ফাবিয়ান রুইজের পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন। বিরতির আগেই তৃতীয় দফায় এগিয়ে যায় লুই দে লা ফুয়েন্তের দল। ওয়েটজাবালের অ্যাসিস্টে এবার স্কোর শিটে নাম তোলেন তোরেস। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি আক্রমণ করে স্পেন, তবে গোলরক্ষকের নৈপুণ্যে রক্ষা পায় স্বাগতিকরা। তবে 63 মিনিটে আর শেষ রক্ষা হয়নি। তোরেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েটজাবাল। 4-0 গোলের জয় নিশ্চিত হয় স্পেনের। বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল স্পেন। শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি 7 গোলের কম ব্যবধানে হারলেও তারা গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করবে। ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ইতে শীর্ষে আছে সুইজারল্যান্ড। 5 ম্যাচে অপরাজিত থেকে 13 পয়েন্ট তাদের। ম্যাচের 13 মিনিটেই গোলের দেখা পায় রেড ডেভিলস। এন্দোয়ের পাস থেকে স্কোর শিটে নাম লেখান এমবোলো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে সুইডেন, সফলতাও পায় তারা। 33 মিনিটে বেঞ্জামিন নাইগ্রিন গোল করে সমতা ফেরান ম্যাচে। 1-1 স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর তাণ্ডব চালায় সুইজারল্যান্ড। শুরুটা পেনাল্টি থেকে পাওয়া গোলে স্পট কিক থেকে লিড এনে দেন অভিজ্ঞ শাকিরি। 75 মিনিটে এন্দোয়ে এবং ম্যাচের ইনজুরি সময়ে গোল করেন মেনজাম্বি। 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকাল। ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আশা প্রসিকিউশনের। এবং রাজনীতি ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী, বলছে বিএনপি। প্রশাসনের পছন্দ মতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, অভিযোগ জামায়াতের। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।